অনেকেই বলে বলে ফেলছে নির্বাচনী প্রশ্নে যে সংস্কার আমরা মানব না। তো সংস্কার মানবো না, মানুষ যেখানে চাচ্ছে সংস্কার, সেখানে তারা বলছে যে কোনো সংস্কার হলে কেউ কেউ অতি উৎসাহীও বলে ফেলছে যে নির্বাচনের পরবর্তী আমরা সরকারে এলে এই সংস্কার আমরা পরিবর্তন করে ফেলবো। এক্ষেত্রে কিন্তু সংস্কারের ব্যাপারে যদি বলি, যেটি গত 5ই আগস্টের পর বলা হচ্ছে যে একটি সংস্কার বিভিন্ন দিকে যদি সামগ্রিক সংস্কার না হয়, সঠিকভাবে সংস্কার না হয়, তাহলে কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে সংস্কারের যে বিষয়টি বলা হচ্ছে, আসলে কতটুকু সংস্কার হলে একটি গ্রহণযোগ্য এবং একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে? আমাদের 20 কোটির যে মানুষের জনগোষ্ঠীর কথা বলা হয়, সেই জনগোষ্ঠীকে মাথায় রেখে এখানে যারা আদতেই দেশ নিয়ে চিন্তা করে, দেশ নিয়ে ভাবে, দেশের স্বার্থে কাজ করতে চায়, সেই মানুষগুলোর ভাবনাকে একত্রিত করতে হবে। সংস্কার এতটুকুই হওয়া দরকার, যতটুকু সংস্কার হলে একজন কৃষক তার অধিকার ফিরে পাবে, একজন জেলে তার পানির অধিকার ফিরে পাবে, মাছের অধিকার ফিরে পাবে, একজন শিক্ষক সে নিরাপদ জীবনযাপন করতে পারবে। তাকে আপনি দেখেন যে যে একজন ডাক্তার তাকে যেন নির্ভর হয়ে কাজ করতে পারে। প্রশাসন প্রশাসন যেন তার মতন করে কাজ করতে পারে। এই জায়গায় আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা জনগোষ্ঠী বা প্রত্যেকটা যেই ইয়াগুলো আছে, গোষ্ঠীগুলো আছে, শ্রেণী পেশার মানুষ আছে, তারা কোথাও না কোথাও যে বাধাগ্রস্ত হয় এবং সেই বাধার সৃষ্টি হয় কিন্তু রাজনৈতিক কারণে। অবশ্যই। তো টোটালি এবং সেক্ষেত্রে আমরা একটি বিষয় কিন্তু লক্ষ্য করে থাকি যে প্রশাসনের কথা যেটি বললেন, এখানে কিন্তু একটি লেজুর ভিত্তিক ব্যাপার দেখা যায় কিন্তু। যারা প্রশাসনে যারা আছেন, কর্তা যারা, তারা কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠীর কিছু ব্যক্তিবর্গের লেজুর ভিত্তিতে তারা কিন্তু সবসময় চলে, তাদের কথা মতোই কিন্তু চলে। এবং আপনি আরেকটি যেটি বলেছেন, কৃষক বা একজন মৎস্য চাষী, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একজন ধান চাষীর কিন্তু গুরুত্ব অপরিসীম। কিন্তু আমরা কিন্তু প্রতি বছর লক্ষ্য করে থাকি, একজন ধান চাষী কিন্তু সে কষ্ট করে কিন্তু সে ধান চাষ করছে, কিন্তু সে কিন্তু তার তার পর্যাপ্ত তার যে প্রাপ্যটুকু সে কিন্তু পাচ্ছে না। এবং এটা নিয়ে কিন্তু তারা কিন্তু আন্দোলন হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। এবং আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতে একটু উদাহরণ টেনে আনি, ভারতে গম চাষীরা পাঞ্জাব প্রদেশে তারা কিন্তু অনেক আত্মহত্যা করেছে এই মোদী সরকারের আমলে। এবং আমাদের দেশেও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক ধান চাষীরাও কিন্তু তাদের প্রাপ্য মূল্যটা কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, আমাদের আপনি খেয়াল করবেন যে আমাদের দেশে যে সব ফ্যাসিস্টের আমলে বা পরবর্তীতে এ দেশ বুদবুদ দেখানো হয়েছে, আপনার স্ট্রাকচারাল ডেভেলপ দেখানো হয়েছে, হ্যাঁ, যেসব উন্নয়ন দেখানো হয়েছে, বড় বড় প্রকল্প দেখানো হয়েছে, সেখানে মানুষের উন্নয়নের কথা চিন্তা করা হয়নি। আপনি খেয়াল করবেন যে ভেনেজুয়েলাকে আমি এখানে উদাহরণ হিসেবে দেখাতে চাই যে ভেনেজুয়েলা এক সময় প্রচুর উন্নয়ন করেছিল, অবশ্যই। হ্যাঁ, এই অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু সেখানে সাধারণ মানুষের উন্নয়ন করা হয়নি। তাতে করে দেখা যাচ্ছে যে যখন ওদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, মানুষ কি করেছিল? মানুষ অভ্যস্ত ছিল কৃষিতে। তো আমার দেশের কৃষকরা যদি কৃষিকাজ ছেড়ে দেয়, তারপরে ওরা কলকারখানায় চাকরি নিল। আমরা দেখালাম যে বহির্বিশ্বকে যে আমরা বিশাল উন্নয়ন করে ফেলেছি। তারা একসময় 20,000 টাকা ইনকাম করতো, এখন 50,000 টাকা ইনকাম করে। যে হঠাৎ করে যদি এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায়, সে মানুষ তো আসলে তার ইনকামের উপরে তার জীবনযাপন করে। সেক্ষেত্রে যদি বলি 2 কি 3 বছর আগে কিন্তু শ্রীলঙ্কাতে আমরা ব্যাপারটি দেখতে পেয়েছি। শ্রীলঙ্কার যে তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ, তারা কিন্তু একটি দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল, আমরা দেখতে পেয়েছি। কিন্তু সরকার মহলের যারা, তাদের কিন্তু পরিবারতন্ত্র বা তাদের স্বজনপ্রীতির কারণে কিন্তু তারা কিন্তু দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তারা কিন্তু ঠিকই কিন্তু ভালো অবস্থানে ছিল, যারা অনেকে দেশের বাইরে চলে গিয়েছিল, কিন্তু দেশের আপামর সাধারণ জনগণ কিন্তু তাদের প্রাপ্য অধিকারটুকু কিন্তু পায়নি। আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে শ্রীলঙ্কায় কিন্তু 100% শিক্ষিত। অবশ্যই। বাংলাদেশের তুলনায় কিন্তু অবশ্যই তারা শিক্ষিত। তারা এই ধরনের শুধু রাষ্ট্রীয় পলিসির বাজে পলিসির কারণে তারা এই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। তাহলে বাংলাদেশের প্ল্যানটা আরো বেশি ভেবে পরিকল্পিতভাবে করতে হবে। অবশ্যই। আপনাকে যদি সংস্কারের ব্যাপারে আরো একটি যদি প্রশ্ন যদি করি, সংস্কার যে কমিশনটি গঠন করা হয়েছে, যার সভাপতি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই কমিশন থেকে কিন্তু প্রায় 11টি কিন্তু ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে, যেমন বিচার বিভাগীয় সংস্কার, জনপ্রশাসন বিভাগ সংস্কার, সংবিধান সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার বা যদি বলি পুলিশ প্রশাসন সংস্কার। এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ ব্যক্তিবর্গ, যারা ব্যক্তিবর্গ, তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে। যেমন
সংবিধানের জন্য ডক্টর আলী রিয়াজকে নিয়োগ করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি কিন্তু তারা কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু তারা সভাপতি অর্থাৎ প্রধান উপদেষ্টার নিকট প্রায় 800 থেকে 1000 পৃষ্ঠার নথি তারা জমা দিয়েছে সংস্কারমূলক। এবং তাদের এই গবেষণা এবং সংশোধনীমূলক যে কাজটি, এর মাধ্যমে কি আসলেই কি সংস্কার করা সম্ভব? এখানে সংস্কারের জন্য যে কমিটিগুলো কাজ করতেছে, যে কমিশনগুলো কাজ করছে, এটা 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে বসার পরে এই পরিকল্পনাগুলো নেওয়া হয় এবং এই পরিকল্পনাগুলো নেওয়ার পেছনে সুপারিশ করেছে সাধারণ ছাত্র জনতা এবং বর্তমানে যে মানুষগুলো আছে যারা বিগত দিনে ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত। অবশ্যই। তো তারা চেয়েছে যে পরবর্তীতে যেন কোনোভাবেই আগের সেই প্র্যাকটিস গুলো তৈরি না হয়। এখন রাজনৈতিক দল যারা আছে, যারা মানুষের প্রতিনিধি, সাধারণ জনগণের প্রতিনিধি, এই সাধারণ জনগণের প্রতিনিধিরা অনেকেই বলে ফেলছে নির্বাচনী প্রশ্নে যে সংস্কার আমরা মানবো না। তো সংস্কার মানবো না, মানুষ যেখানে চাচ্ছে সংস্কার, সেখানে তারা বলছে যে কোনো সংস্কার হলে কেউ অতি উৎসাহীও বলে ফেলছে যে নির্বাচনের পরবর্তী আমরা সরকারে এলে এই সংস্কার আমরা পরিবর্তন করে ফেলবো। এক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি দ্বন্দ্ব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ জনগণের পালস যদি আমরা চিন্তা করি বা তাদের যদি, আপনি যেটি বলেছেন সাধারণ জনগণ কিন্তু সংবিধান বা তেমন গুরুতর কিছু কিন্তু তেমন একটা বোঝে না, বা একজন অল্প শিক্ষিত মানুষও কিন্তু তেমন একটা কিছু বোঝে না। যেটি বলছেন আমাদের যারা প্রতিনিধি রাজনৈতিক দলের, তারা কিন্তু এই সংস্কারকে কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে তারা তেমন একটা মেনে নিতে পারছে না। অন্যদিকে সাধারণ জনগণ কিন্তু এই সংস্কারের কিন্তু পক্ষে আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু সমর্থন করছে। এখানে কি আমরা একটি বড় ধরনের কিন্তু একটি গ্যাপ বা একটি বাধা বা একটি দূরত্ব কি দেখতে পাচ্ছি না? যারা আমাদের প্রতিনিধি, তাদের সঙ্গে যারা জনগণ অর্থাৎ যারা প্রজা, তাদের সঙ্গে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে কি? অবশ্যই দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর এখানে প্রজা বলতে আসলে যারা রাষ্ট্রের মালিক। অবশ্যই। আপনি রাষ্ট্র ব্যবস্থাপনাটাকে আমি ছোট্ট ভাবে পরিসরে বলছি, রাষ্ট্র ব্যবস্থাপনা আসলে কি, সরকার কি, জনগণ কি এবং আমলা কি। তো আপনি মনে করেন যে একটা মহল্লায় 300 পরিবার আছে, তারা 300 পরিবার একটা সমিতি তৈরি করলো, সেই সমিতিতে তারা যার যেমন সামর্থ্য সেই পরিমাণ চাঁদা দেয় তাদের সুবিধার্থে। সেখানে তারা একটা ফান্ড রেইজ করলো এবং সেখানে 100 কর্মচারী নিয়োগ করলো। সেই 100 কর্মচারী কি কাজ করবে? সেই 300 পরিবারের জন্য নানান ধরনের যে সুযোগ সুবিধা তারা যখনই যা চাইবে সেই কাজগুলো তারা করে দেবে। অবশ্যই। আপনি খেয়াল করুন যে 300 পরিবার এরা হলো জনগণ, আর যে 100 জনকে এখানে নিয়োগ দিল তারা হলো আমলা কর্মচারী। তারা কারা? তারা হলো এদের সেবক। আর এই 100 কর্মচারীকে নিয়ন্ত্রণ করার জন্য একটা পরিচালনা পর্ষদ তৈরি করলো, যারা এদের পরিচালিত করবে এবং জনগণের যে সাধারণ মানুষ, যে মালিকদের সুবিধা দিবে। সেই 10 সদস্য বিশিষ্ট যে পরিচালনা পর্ষদ, এইটা হলো সরকার। শর্ত থাকে যে 5 বছর এদের সাথে চুক্তি থাকে যে তোমরা 5 বছরের জন্য তোমাদের আমি এখানে বসালাম। কিন্তু কোনো কারণে যদি রাষ্ট্রের যারা মালিক তারা যদি মনে করে না এটা অকার্যকর, তারা তাদের কাজগুলো ঠিক মতন করতে পারছে না, যে কোনো মুহূর্তে তাকে সরিয়ে দিতে হবে। কিন্তু বিগত দিন আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে সরকারে বসে গেলে সে হয়ে যায় সেই দখলদার এবং আমলা এবং কর্মচারী তারা হলো লুটপাট করছে। অবশ্যই। আর যারা মালিক তারা নির্যাতিত। অবশ্যই। এই সিস্টেমটারই পরিবর্তন করতে হবে। এই সংস্কার সাধারণ মানুষ খুব ভালো বোঝে না, তাদের চাওয়াগুলোকে আমলে নিয়ে এই সংস্কারগুলো অবশ্যই করতে হবে। কিন্তু আপনি যেটি বলেছেন তারা বোঝে না ঠিক, কিন্তু তারা কিন্তু এটি বোঝে যে তাদের উপরের মহল যারা যারা আমলা বা যারা তাদের প্রতিনিধি, তারা কিন্তু লুটে পুটে খাচ্ছে। তারা কিন্তু এটির পরিবর্তন চায়। যেমন আপনি যেটি বলেছেন আমাদের যে উন্নয়নগুলো দেখানো হয়ে থাকে, বড় বড় যে উন্নয়নগুলো, আমরা কিন্তু যদি হিসেব করি একটি উন্নয়ন করতে যদি 5,000 কোটি টাকা যদি প্রাক্কলিত ব্যয় ধরা হয়, দেখা যায় প্রকৃতপক্ষে তাতে ব্যয় হয়ে যায় কিন্তু 15,000 কোটি। সেক্ষেত্রে কিন্তু বাকি 10,000 কোটি এটি কিন্তু আমাদের হর্তাকর্তা বলি বা যারা রয়েছেন তারা কিন্তু লুটে পুটে খায়। কিন্তু একটি উন্নয়ন শেষ হবার পর দেখতে পাই আমরা, যেমনটি দেখেছিলাম পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর বেশ কিছুদিন পাওয়ার সেভ করার জন্য বিদ্যুতের কানেকশন অফ রাখা হয়েছিল। আমাদের তৎকালীন সরকার বলেছিল শক্তি সঞ্চয় করার জন্য বা অপচয় রোধ করার জন্য বিদ্যুৎ বন্ধ করা হচ্ছে বা জিনিসপত্রের উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। এটি কিন্তু আলটিমেটলি কিন্তু জনগণের উপর কিন্তু খুব একটি চাপ হয়ে যায়, তাই নয় কি? হ্যাঁ, তাই আমরা আপনাকে বলি যে যত বড় প্রজেক্ট তত বেশি লুটপাট। আসলে হ্যাঁ, বিগত দিনে একটা মজার ব্যাপার, একদিন এক বড় ভাই বলছিল যে
তুই যখন তোর মা যখন তোকে 50 টাকা দিত, তুই কি এখান থেকে একটা চকলেট খেতে পারতি? বাজারে যদি তুই 50 টাকা দেয়, তো তোকে যদি 500 টাকা দেয়, তাহলে কিন্তু এখান থেকে কিছু টাকা মারতে পারবি। তো বিগত সময় যেটা হয়েছে, আপনি যেটা বললেন যে 5,000 কোটি টাকা, তো 5,000 কোটি টাকা যখন বাজেট করা হয়, সেটাকে আবার বাড়িয়ে নেওয়া হয় ওই পার্সেন্টেজ। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যেটা, বা শুনেছি, বা অনেক নথিপত্রের মাধ্যমে এসেছে যে কখনো কখনো 60% এবং কি 70% লুটপাট করা হয়েছে, যেগুলো কিছু কিছু প্রকাশ পাচ্ছে। অবশ্যই। আসলে সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি অবশ্যই কিন্তু আমাদের সংস্কারটা গ্রহণযোগ্যভাবে করা উচিত, যথাযথভাবে করা উচিত। যথাযথভাবে।